দক্ষতা থাকা সত্ত্বেও যখন দিনের পর দিন কাজ পেতাম না, তখন আমার মনে হয়েছে তার থেকে ভালো চাকরি করি। সেই আমি ডিসিশন নিয়ে আমি কলকাতা ফিরে আসবো। এটা হচ্ছে না, এখানে আমি ভালো নেই, আমি ভালো থাকতে চাই। আর কলকাতায় না, মানে জানি না এখানে জন্মেছি বলে কিনা, আমি তো বম্বে, এখন আমার বম্বে আর আমার টানেও না। বাট আমি খুব থ্যাঙ্কফুল যে আমি ওই জীবনটা বেছে নিয়েছিলাম, না হলে জীবনকে এত কাছ থেকে আমি চিনতে পারতাম না। তুমি যদি বলো ট্যালেন্টেড, যদি বলো প্রচুর ছেলে মেয়ে, এবং তার লড়াইতে লড়তে গিয়ে আমি দেখেছি যে আমি অনেকটাই পিছিয়ে রয়েছি এবং আমি পাইনি। আমি একেবারেই দুঃখী নই, আমি ভীষণ এখন হ্যাপি একজন মানুষ। আমি সমস্ত স্ট্রাগল কাটিয়ে উঠেছি এমনটাও নয়, কিন্তু স্ট্রাগল ইজ পার্ট অফ দ্য লাইফ। মা নেই, এবং কিন্তু মায়ের শিক্ষাগুলো রয়ে গেছে, জানো তো। আমি সে রান্না করি বলি, বা কিয়াকে মানুষ করাই বলি, পড়াশোনা করানো বলি, বা ঘর গুছানো বলি, বা অভিনয় করাও বলি, ওই ভেতরের এলিমেন্টটাই তো খালি ওই জিনিস হয়ে গেছে। মানে কি বলবো আর, সেক্সুয়াল ক্রেভিং। এইটাকে মেয়েরা যে পণ্য নয়, এটা তো বোঝানো দরকার। আরে ভাই, তুই যেমন মানুষ এটাও তেমন মানুষ। রিসার্চ করে সবাই জানে, কিন্তু ওটা 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 অ্যাপ্লাই করা যাবে না। তার কারণ হলো মানুষ খাবে কি খাবে না, ওই রিস্কটা কেউ নিতে চায় না। দেখো, বিজনেস মানেই তো রিস্ক থাকবেই, তো ওই রিস্কটা কেউ এখন আর নিতে চায় না। এটা বোধহয় তুমিও সহমত হবে, যে কোনো একটা সম্পর্কে থাকতে গেলে ওই বোধহয় জায়গাটা দরকার যে দেখো, যতদিন এটা আছে ততদিন জানবো মানুষটা আমায় ভালোবাসে, তাই না? তাহলে ঠিক আছে, মানিয়ে নেওয়া যেতেই পারে, কারণ ভালোবাসা পাওয়া আজকালকার যুগে খুব কঠিন ব্যাপার। ব্যালেন্স করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট দেখো, আমিও নিজেকে প্রশ্ন করি, কাজ ছেড়ে দিয়ে তো আমি ভালো থাকবো? আমি কাজ করলে সব থেকে ভালো থাকি, আমি ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো। উনিশশো ৯৯ সাল থেকে কাজ শুরু, তারপর কেটে গেছে ২৫ বছরেরও বেশি সময়। এটা আমরা দাঁড়িয়ে রয়েছি ২০২৬-এ, অর্থাৎ ২৭ বছর প্রায় অভিনয়ের জীবন বা অভিনয়ের জার্নি, এবং সেখানে বহু সিনেমা, বহু সিরিয়াল, এবং তাকে নানানভাবে সমাজ মাধ্যমেও আমরা পেয়েছি বিভিন্ন সময়। অভিনয়ের দিক থেকে যদি বলি, আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আর সাম্প্রতিক সময়ে তার একটি শো, সেটাও বেশ জনপ্রিয়তা পেয়েছে একটি চ্যানেলে, এবং যেটি আমিও প্রায়ই দেখি, মানে প্রায়শই দেখি। অবশ্য দেখার অন্য আরো একটি কারণ আছে, সেটা পরে বলবো। আমি একজনের কথা বলছি যিনি আমার একদম পছন্দের অভিনেত্রী, কিছুক্ষণ আগেই বললাম, এবং আমি শিওর আপনাদেরও খুব পছন্দের একজন অভিনেত্রী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই তোমাকে। নমস্কার, নমস্কার সুজাতা। নমস্কার। বলছিলাম না যে তোমার একটা শো আমি খুব দেখি, সেটা হলো রান্নাঘর। এত সুন্দর করে করো। মাঝে মধ্যে দেখা হয়, এবং দেখা হওয়ার দুটো কারণ। একটা, তুমি এত ভালো করো। আরেকটা হলো, আমি হ্যাংলাতে যেহেতু আমি করি ওই শোটা, ও তো আমার তাই? আচ্ছা, আমার খারাপ, সরি। নো, নো, ইটস ওকে। আমার মনে হয় যে আচ্ছা দেখি তুমি কি, কি আলাদা করছো? কিভাবে করছো? তো ওইটা কোথাও, কোথাও একটা আমার খুব মানে ইন্সপায়ারিং লাগে দেখতে। তো দুটোই। এক হলো তোমার অভিনয়, ২ তার হলো মানে তুমি তোমার রান্না করতে অ্যাক্টিং। ভালোবাসো। রান্না করতে অতটা ভালোবাসতাম না। বিশেষ করে এই শোটা করার পর থেকে আস্তে, আস্তে ভালোবাসাটা গ্রো করেছে। তোমার এখন বাড়ির সবাই খুব খুশি হয়ে গেছে তুমি রান্না শোটা করার পর থেকে, তাই তো? একদম। মানে এট লিস্ট আমি আইডিয়াটা দিতে পারি, বা কিছু একটা নতুন শিখলাম, তখন মনে হয় যে গিয়ে এটা করে বাড়িতে দেখি। একটু করে দেখি কেমন লাগছে। বাই দ্য ওয়ে, তুমি কি রান্না করতে ভালোবাসো? প্রচন্ড রান্না করি। মানে আগেও করতাম। দেখো, আমার অলওয়েজ সারা জীবন মনে হয়েছে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটা একটু আলাদা, তাই না? আমি কখনোই ওটা খুব পাবলিসিটি পছন্দ করি না। অ্যাপার্ট ফ্রম এখন যেহেতু বাচ্চা আছে, ওই আছে, কি ওকে বাদ দিয়ে জীবন নেই। তাই অনেকেই সোশ্যাল মিডিয়ায় ওকে আমার সঙ্গে সবসময় দেখতে পায়। ওকে হুম। বাদ দিয়ে কিছু করে উঠতে পারি না। কিন্তু রান্না-বান্না তো আগে থেকে, রান্না-বান্না তো এরকম নেসেসিটি। মানে ওটা যদি না জানি এবং আমি বিশ্বাস করি ছেলে-মেয়ে নির্বিশেষে ওটা জানা খুব একদম, দরকার। একদম। তো ওটা তো জানতামই। কিন্তু এই শোটা করার দরুন যেটা হয়েছে, আমি খুব সূক্ষ্ম রাঁধুনি হয়ে গেছি। এবং আমি জানি আমি যদি কিছু গন্ডগোলও করে ফেলি, তাকে কি করে ম্যানেজ করতে হয়, আর কত তাড়াতাড়ি আমি রাঁধতে পারি। সেইসব জায়গা দিয়ে বেশ উন্নতি হয়েছে বলা যায়। একদম সেম, অনেকটা আমি কোথাও তোমার কথার সঙ্গে মিল খুঁজে পাচ্ছি। মানে কোনটা খুব একটা ঘেঁটে যাবে না। ঠিকঠাক একটা ঠিক দাঁড় দাঁড়িয়ে করিয়ে দেবো যাবে। আরকি। একদম। আচ্ছা, ফিরে আসি তোমার অভিনয়ের কথায়। কারণ আ তোমার অভিনয় দেখে মানে অনেকে বড় হয়েছেন। এত দীর্ঘদিন ধরে তুমি অভিনয় করছো, এবং একদম শুরুতে যদি চলে যাই, যে চরিত্রটা বা যে আ স আ সিরিয়ালে অভিনয় করে তুমি সকলের মন জিতেছিলে, আমি যদি খুব ভুল না করি সেটা 'এক আকাশের নিচে' ছিল, তাই তো? পাখি। সেখান থেকে শুরু, এবং এখন
তোমার 2026 এসে দাঁড়িয়েছে। একটা টার্নিং পয়েন্ট ছিল যখন তুমি ফিল করলে অভিনয়টাই আমার জন্য। সেটা কবে ফিল করেছিলে আর কিভাবে হলো সেটা? একদম ১ম দিন থেকেই জানতাম অভিনয়টা তখন থেকেও না, আমি ক্লাস 6 থেকে জানি অভিনয়টাই আমার জন্য। আমি সারা জীবন আচ্ছা, শুধু অভিনেত্রী হতে চেয়েছি। আমি আর কিচ্ছু হতে চাইনি কোনদিনও। কিরকম মানে কি করে মানে আমি থিয়েটার ছোটবেলা থেকে? করতাম এবং আচ্ছা, আমাদের যেমন থিয়েটারে যেরকম রিহার্সালস চলতো, বাকি শৈলেন ঘোষ নিশ্চয়ই নাম শুনবে। হুম, অরুণ হুম, বরুণ, কিরণমালা, হুম। ওনার লেখা আরো অনেক গল্পের বই আছে যেগুলো আমরা ছোটবেলায় পড়ে বড় হয়েছি। আ মানে আমি বলব যে আমার খুবই আশীর্বাদ যে আমি ওনার কাছে শিক্ষা পেয়ে বড় হয়েছি এবং থিয়েটারটা ওনার কাছ থেকেই শেখা। তো আমি অনেকগুলো প্রোডাকশনে শিশুর অঙ্গনে কাজ করতাম। বেনু ও ঝিরির গল্প, আমার নাম টায়রা, মিতুল নামে পুতুলটি, এরকম অজস্র নাটক আছে। এবং শোজ করতাম ভাবো ক্লাস 6 থেকেই। আমাদের প্রায় মাসে একটা করে শিশির মঞ্চে শো, রবীন্দ্র সদনে শো চলতে থাকতো। এছাড়া কল শো তো আছেই। তো এবার ওরকম যখন প্র্যাকটিস ছাড়া আমাদের অনেক সময় বসে না বাচ্চাদের সাথে উনি কথা বলতেন। আর আচ্ছা, আমাদের হাতে কোনদিন স্ক্রিপ্ট দেয়া হতো না। হুম। আমরা শুনে মুখস্থ করতাম। এটা একটা মজার, ওখানে আমরা তাই? এভাবেই প্র্যাকটিস করে হুম, বড় হুম। হয়েছি। এবার সেই যখন বসে উনি একটা, সবাই আমার এখনো মানে ওই সিনই বটে, এখন আমার কাছে বসে আছি। শৈলেনদা জিজ্ঞেস করলেন যে, "তোমরা কে কি হতে চাও?" তো সবাই সবার মতো উত্তর দিচ্ছে। যখন আমার কাছে এলেন, জিজ্ঞেস করলেন, তখন আমি বললাম, "আমি অভিনেত্রী হতে চাই।" তখন আমি ক্লাস 6 এ পড়ি। তো এবং বাইরে বেরিয়ে গিয়ে উনি বাবাকে বলেছিলেন যে, "আমার গর্ববোধ হয় যে একটি মাত্র মেয়ে পুরো এই ক্লাসের মধ্যে ৪০-৫০ জন স্টুডেন্টের মধ্যে একজন মাত্র বলল যে সে বড় হয়ে অভিনেত্রী হতে চায়।" আ এবং শেষে গিয়ে তাই হলাম। তো আমি জানতাম এই ইন্ডাস্ট্রিটা, মানে আমি অভিনয় করব আমি জানতাম। কিভাবে করব আমি জানতাম না। কেন বলতামও আমি জানি না। কিন্তু আমি যখন মঞ্চে দাঁড়াতাম, আমি যখন স্ক্রিপ্ট লিখতাম, আমার একটা অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত আ ভেতরে কিছু একটা হয়। মানে এটা ঈশ্বরের দেওয়া আশা করি। আ সেটা একটা আনন্দের জায়গা। এখন যখন ক্যামেরার সামনে দাঁড়াই, মানে এই মুহূর্তেও হুম, হুম। যখন আমি, ক্যামেরা চলছে, লাইট জ্বলছে, মানে আমি খুশি। এটা আমার বন্ধুরাও জানে যে এর কাছে, এর যদি মন ভালো রাখতে হয়, ক্যামেরা চলছে, লাইট জ্বলছে, ও কিন্তু তাতেই খুশি হয়ে যাবে। আমার এটা আচ্ছা। একটা মজার ব্যাপার। এটা আমার সত্যি, আমাকে এটা হেল্প করে। এটাই আমার হিলিং বোধহয়। হুম, হুম। আমি অনেকবার পালাবারও চেষ্টা করেছি। সেসব কেন? গল্পে পড়া, আমি ইন্ডাস্ট্রি থাকতে চাইনি। কেন? অনেক কারণ আছে এবং আমি চাকরি-বাকরিরও চেষ্টা করেছি মাঝে। কিন্তু সেই ঘুরে ফিরে আবার ইন্ডাস্ট্রিতেই ফিরে এসছি এবং এখন আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে এটাই আমার ভবিষ্যৎ, এটাই আমার জীবন এবং এখানেই আমি থাকব। এবং আমাকে গ্রাউন্ডেড হতে হবে। জানতে হবে যে এটাই তোমার জায়গা। একদম। অন্য প্রসঙ্গে আসবো। তবে তোমার কথার প্রসঙ্গে যেটা এলো যে ইন্ডাস্ট্রিতে তুমি থাকতে চাওনি। তার অনেকগুলো কারণ কাজ রয়েছে। ছিল না। কাজ দিনের পর ছিল দিন না। কাজ ছিল না। সেটা কি একটা ফ্রাস্ট্রেশন এর জায়গায় চলে গেছিল? তখন এতটাই বয়সটা কম না, ফ্রাস্ট্রেশন নয়। দেখো, বাঁচতে গেলে পয়সা লাগে। তাই না? আমি কমার্স গ্র্যাজুয়েট। আমি পড়াশোনা জানা মেয়ে। হ্যাঁ? এবার হয়তো কমার্স গ্র্যাজুয়েটের পরে আমি সিএ বা এমবিএ করতে পারিনি বা এমকম করতে পারিনি। কারণ তখন আমার প্রচুর সিরিয়ালের কাজের চাপ চলছিল। কিন্তু আমি একটা সময় ভেবেইছিলাম যে আরেকটু পড়াশোনা করে যদি কোনো চাকরিতে আমি ঢুকতে পারি। কারণ এখানে এক তো আমার রোজকার কাজ নেই হুম। এবং দেখো, নাচের শো করি বা থিয়েটার করি, সেখানে যে খুব পয়সা রোজগার করা যায় এমনটা নয় জীবন চালানোর মতো। আর আমি সারা জীবনই না, যবে থেকে পয়সা বুঝেছি, টাকা বুঝেছি এবং যখন বুঝেছি এটা দিয়েই জীবন চলে, আমি কিন্তু রোজগারের কথা সবসময় আগে মাথায় রাখি এবং আমি আমার সন্তানদেরও বলি যে, নিজের পকেটে যদি পয়সা থাকে, জানবে দুনিয়া মুঠ্ঠি মে। পকেটে পয়সা থাকতে হবে। আ এবং পয়সা দিয়ে সবকিছু কি কেনা যায়? বোধহয় 90% জিনিস, 90 কি 99% জিনিস একদম। কেনা যায়। কিন্তু নিজেকে দক্ষ হতে হবে। কিন্তু দক্ষতা থাকা সত্ত্বেও যখন দিনের পর দিন কাজ পেতাম না, তখন আমার মনে হয়েছে তার থেকে ভালো চাকরি করি। আ বলতে পারো এখনকার ভাষায় ডিপ্রেশন। আ থ্যাঙ্কফুলি আমার ফ্যামিলি ভীষণভাবে স্ট্রং। তাই পয়সার অভাব বুঝিনি এবং তার সঙ্গে নিজেকে খুব সংযতও করে ফেলেছিলাম। জানতাম যে ৳২ থাকলে ৳২ মতো বা তার ৫০ পয়সার মতো করে কি করে খরচা করতে হয়। মানে এইটা যদি না বুঝতে পারা যায়, আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনয়রা ফ্রিল্যান্সার আমরা। আ আমাদের জীবনটাই কিন্তু এটা। আজ কাজ আছে, কাল কাজ নাও থাকতে পারে। তাই তোমাদের সেভিংসটাকে সলিড রাখতে হবে। কিন্তু সেই বয়সে তো সেভিংসও ছিল না। তো অনেকবার পালাবার চেষ্টা করেছি। চেষ্টা করেছি কোনো পিআর কাজ পাই কিনা, কোনো হোটেলে, কোনো, হয় না অনেক সময় এইচআর এর কাজ দরকার হয়। পড়াশোনা জানি, সেই হিসেবে অ্যাকাউন্টস এর কাজও চেষ্টা করেছিলাম। আখেরে কিছুই হয়নি। ঘুরে ফিরে আবার ইন্ডাস্ট্রি। আবার অভিনয়ের কাজ পেয়েছি, খুশি হয়ে গেছি, কাজ করেছি। কিন্তু মানে এই যে কাজ না পাওয়া তখন কি কাজ ছিল না? নাকি তোমার কাছে কোনো অফার দেখো, আমার মতো আসছিল? হাজার অভিনেতা-অভিনেত্রী আছেন যারা সত্যিই ট্যালেন্টেড, যাদের মধ্যে অভিনয় করার আ পুরো দমে সবকিছু, দক্ষতা সহকারে সবকিছু আছে। তা সত্ত্বেও তারা কাজ পায় না। কাজ পাওয়াটা, ট্যালেন্টটা না একদম শেষে আসে।
তার আগে ওই সময় সুযোগ অনুযায়ী সেই জায়গায় প্রস্তুত থাকা, নিজেকে তৈরি রাখা, এছাড়াও সময় বলে একটা ব্যাপার আছে, ভাগ্য বলে একটা ব্যাপার আছে। এটা কিন্তু কেউ এড়িয়ে চললে চলবে না। তুমি দেখবে বড়, বড় অ্যাক্টর্স, তুমি হলিউড থেকে দেখে নাও, সারা পৃথিবীর অ্যাক্টর্সদের দেখে নাও। কারুর যখন সেই সময়টা আসে তখন তারা কিন্তু চুটিয়ে কাজ করছে। তারপর তারা কোথায় ভ্যানিশ হয়ে গেল আমরা জানি। ফিল্মগুলো থেকে যায়। যেগুলো আমরা দেখে চেরিশ করি। কিন্তু সেই মানুষগুলো বাকি জীবনটা কি করে কাটালো সেটা কিন্তু আমরা জানি না। বিদেশে একদম। যেমন সুবিধে আছে, তারা অনেক রকম রয়্যালটির মতো, যেরকম বা বইতে অনেক কিছু পাওয়া যায়। সিনেমা বা সিরিজ করলেও কিন্তু তার বদলে যতবার টেলিকাস্ট হবে তারা টাকা পায়। হুম, হুম। কিন্তু আমাদের এইখানে তো সেসব নেই। আমরা যে দেশে বাস করি সেসব তো নেই। এমন অনেক অ্যাক্টর্স আছে যাদের একটা মেয়াদেশ, তারা প্রচুর কাজ করেছে। তারপর তাদের আর দেখতে পাইনি। তারা কোথায় গেল? জীবন কি করে কাটালো? কেউ জানে না। এবং তাদের নিয়ে লেখাও হয় না কোথাও। সবাই আমরা ভুলে যাই। কত বড়, বড় অভিনেত্রী আছে বলো তো? যাদেরকে একটা সময় অবাক হয়ে তাকিয়ে দেখেছি, তারপর তারা কোথায় চলে গেছে? বিয়ে হয়েছে বলে আর কাজ করেনি। এটা হতে পারে কোনোদিন? যে মেয়েটি অতটা খেটে নিজের ভবিষ্যৎ তৈরি করলো, তারপরে সে হঠাৎ করে চলে গেল? এবং তার আর পয়সার দরকার রইল না। বরের পয়সা নিয়ে সে খুশি হয়ে গেল। এটা হতে পারে না। যে একবার পয়সার মুখ দেখেছে, আমার মনে হয় সে পয়সাটা কিন্তু, আমি বলব পয়সাটা স্বাধীনতাও দেয় কোথাও। পয়সাটা অনেক কিছু সঙ্গে নিয়ে একদম। আসে। কনফিডেন্স সঙ্গে নিয়ে আসে। তো এই আমাদের ইন্ডাস্ট্রিটাই হলো তাই। তুমি আজ আছো, কাল নেই। যেই মুহূর্তে আছো, সেই মুহূর্তটাকে প্রাণ ভরে বেঁচে নাও। এটা কি অভিযোগ তোমার? না, না, অ্যাবসোলিউটলি না। দেন? আমি এই যে ম্যাচিউরলি কথাটা এখন বললাম, সেটা আমার আজকে এই বয়সে এসে দাঁড়িয়েছি বলে। এটাই তুমি যদি ২৪ বছরের কনিনিকাকে জিজ্ঞেস করতে, সে হয়তো অন্য কিছু বলত। সে হয়তো বলত, "হ্যাঁ, কাজ নেই।" জানি না কি বলতাম। মানে আমি তখনও প্রচুর ইন্টারভিউ দিয়েছি। সবাই জিজ্ঞেস করত, "কেন তোর কাছে কাজ নেই?" আমার কাছে কোনো উত্তর ছিল না কেন নেই। ইট ইস ওকে। মানে আমার যদি সময় আসে, আমি হয়তো ৫০ বছরে গিয়ে দেখবে প্রচুর কাজ করছি। সেটা আমি এখন রিয়ালাইজ করেছি। তখন একদম। বুঝিনি। বয়সটা তখন অন্য একটা বয়সী হ্যাঁ, ছিলে তখন তুমি। মানে 24 মানে আমি মানে একদম বাচ্চা একটা, না, আমি বাচ্চাই বলব। কারণ একদম। আমাদের হুম। সময় 24 এই মানুষ বড় হতো। এবং তো তখন তো মানে একটা রক্ত গরম, চাই কাজ, এবং আমি জানি আমার ভালো চেহারা, আমি ভালো দেখতে, আমি ভালো কাজ করতে পারি। তাও কাজ পাচ্ছি না, কি হচ্ছে? সে তো হবেই, নরমাল না? এই জিনিসটা হওয়াটা কিন্তু ওই বন্ধু আর পরিবেশ, তোমার পেছনের যে স্ট্রাকচারটা, মা দুর্গার ওই কাঠামো সলিড যদি না হয়, মা দুর্গা কিন্তু যেকোনো সময় ধসে যাবে। তাই না? তো এই একদম। কাঠামোটাই সলিড হতে হবে। ঠিক তাই। আচ্ছা, একসময় তুমি মুম্বাই ইন্ডাস্ট্রিতেও ট্রাই হ্যাঁ, করেছিলে। কিন্তু সেখানে থেকে আবার তুমি ব্যাক করো হ্যাঁ। কলকাতায়। সেই অভিজ্ঞতাটা তোমাকে কি শিখিয়েছিল মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি এক তো সম্পর্কে? পয়সার কোনো মানে আমি কেয়ার করতাম না। কারণ বাবার কাছে থাকতাম। বাবা, মা, কাকা তারাই আমায় দেখাশোনা করত। তারাই খাওয়াতো, পড়াতো। কোনোদিন টাকার হিসেব আমি রাখিনি। এবং যখন বম্বে গেলাম, আমি ৳৫ র হিসেব শিখেছি। আ পেটে যখন টান পড়েছে, বুঝেছি ভাই ৳২০ দিয়ে আমি কি খাবার খাবো এবং কিভাবে জীবনটা চালাবো। দ্বিতীয়ত লাইনে দাঁড়িয়ে অডিশন দিয়েছি। ওখানে এই দেশের সমস্ত মানে সৌন্দর্য যদি তুমি বলো, বা তুমি যদি বলো ট্যালেন্টেড যদি বলো, প্রচুর ছেলেমেয়ে। এবং তার লড়াইতে লড়তে গিয়ে আমি দেখেছি যে আমি অনেকটাই পিছিয়ে রয়েছি এবং আমি পাইনি। সেই সময় আমার বরাতে ছিল না। এবং একটা সময় পরে হোম সিকনেস বলো, বা আমি হঠাৎ করে জি এরই একটি ওই গানের অনুষ্ঠানে ফাদার্স ডে সেলিব্রেশন হচ্ছিল। দেখে আমি ভাবলাম যে আমি করছিটা কি? আমি এক তো আমার তৈরি ইন্ডাস্ট্রি যে কাজ করছিলাম সেসব ছেড়ে বেরিয়ে এসেছি। কাজ হুম, হুম, পাচ্ছি না বলে চলে হুম, গেছিলাম হুম, আমি। হুম, এবং আমি এতগুলো চেষ্টা করার পর আমি ২ টো কাজ করেছিলাম। কিন্তু সেই ২ টো কাজ দিয়ে জীবন চলে না। হুম, হুম। হ্যাঁ, এবার কবে কাজ পাবো? বাড়ির রেন্টও দিচ্ছি, সবই করছি। এদিকে কোনো রোজগার নেই। দ্বিতীয়ত আমি বাবা-মার, কাকার থেকে দূরে রয়েছি। বোনের থেকে দূরে রয়েছি। সেই আমি ডিসিশন নিয়ে আমি কলকাতা ফিরে আসবো। এটা হচ্ছে না। এখানে আমি ভালো নেই। আমি ভালো থাকতে চাই। আর কলকাতায় না মানে জানি না এখানে জন্মেছি বলে কিনা, আমি তো বম্বে, এখন আমার বম্বে আর আমায় টানেও না। আমার কলকাতায় আমার থাকতে ভালো লাগে। এখানকার মানুষজন বলো, অনেক কিছুই জানি, অনেক পিছিয়ে আমরা। তবু এই শহরটা কোথাও আমার শহর। সেটা তো মানে যারা কলকাতাকে ভালোবাসেন বা যারা এখানে জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, তারা সবসময় এটা বলেন। আমার যদিও এখানে জন্ম নয় কলকাতাতে, বাইরে থেকে এসেছি। কিন্তু কলকাতা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার প্রিয় শহর কোনটা? আমার সবসময় কলকাতাটাই বেরিয়ে আসে। কিন্তু যখন তুমি মুম্বাইতে কাজ করতে গেলে এবং অনেক ট্রাই করেছো সেখানে কাজ করার জন্য। কারণ এখানে একটা তোমার বেস অলরেডি তৈরি হয়ে গেছিল এবং খুব ভালো আমি একটা সেটা জায়গা কোনো তৈরি হয়ে জায়গা গেছিল। ওখানে গিয়ে বলিইনি। এটা আমার নির্বুদ্ধিতা। আমি কাউকে জানাইনি যে আমি কলকাতায় একজন এস্টাবলিশ অ্যাক্টর। ওকে। আমি নিজের মতো করে শুধু দাঁড়িয়ে, দাঁড়িয়ে অডিশন দিতাম। দিনে ১০ টা ১৫ টা করে অডিশন দিতাম। আ বাট আমি খুব থ্যাঙ্কফুল যে আমি ওই জীবনটা বেছে নিয়েছিলাম। না হলে জীবনকে এত কাছ থেকে আমি চিনতে পারতাম না।
কারণ আমি তো খুব আমি কি বলবো বলো তো, বাবা মা কাকা আমাকে খুব আগলে রেখে বড় করেছে। ওই প্রথমবার একা থাকা, ওই প্রথমবার নিজের টাকা নিজে গুনে দেখা, প্রথমবার বুঝতে শেখা এটা এই মানুষ, এটা এরকম মানুষ, এখানে এটা করতে হয়, ওখানে ওটা করতে হয়, এখানে বলার কেউ নেই। এবং নিজের খাবারটুকু নিজে বানিয়েই খেতে হয়। কাপড়টাও হয়তো নিজেই কাচ্ছ। সুতরাং ওখানে আমি অনেক শিখেছি। তাই ওই শিক্ষাটাকে আমি ফেলে দিতে পারি না। একদম। মানে তোমার কমফোর্ট জোন যেটা, সেটা থেকে বেরিয়ে গিয়ে তুমি ওখানে লাভটা ট্রাই করেছিলে। একদম। এবং আমি খুব খুশি যে আমি গেছিলাম। এবং আমি অনেক কিছু শিখে নিয়ে ফিরেছি। আচ্ছা, অনেক ভালো অভিজ্ঞতার পাশাপাশি কখনো কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে মুম্বাইয়ে হ্যাঁ, কাজ হ্যাঁ, হ্যাঁ, করতে অনেক গিয়ে? হয়েছে। কিরকম? একবার হয়েছিল ধর্মা প্রোডাকশন থেকে আমি অডিশন দিতে গেছিলাম। সেদিন বিকেলে আমার ফ্লাইট। আমাকে বলল যে ডি মা ওরা কি আমাকে এসএমএস পাঠিয়েছে? তো আমি একটা এসএমএস দেখালাম যে কোনো একজন কোঅর্ডিনেটর আমায় পাঠিয়েছিল। তো যে মেয়েটি অডিশন নিচ্ছিল সে ভীষণ খারাপ ব্যবহার করেছিল আমার সঙ্গে। মানে রুড একটা শব্দ, কিন্তু রুডেরও ওপরে যদি কোনো শব্দ হয়, ভীষণ খারাপ অপমান করে আমাকে ওখান থেকে বার করে দিয়েছিল। আম এরকম অনেক অজস্র আছে। এমনও হয়েছে অডিশনের আগে প্রচন্ড অপমান করেছে। অডিশন দেখে আমাকে এসে চেয়ারে গিয়ে দিচ্ছে, বসতে বলছে। হয়তো কাজটা আমি পাইনি। সেটাও হয়েছে। অনেক, 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 অনেক বীতশ্রদ্ধ এক্সপেরিয়েন্স ওখানে আমার হয়েছে। আবার সেটার জন্যও আমি ধন্যবাদ জানাই। জানো তো? মানে কারণ হয়েছে বলেই আমি মানুষ হিসেবে একটা জায়গায় পৌঁছতে পেরেছি। মানে একজন অ্যাক্টর হয়ে থেকে গেলাম, মানুষকে চিনলাম না। আমি যে ওই মানে রাস্তায় হেঁটে বেরিয়ে, অটোতে করে ঘুরে, বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে, মানুষকে চিনে প্রচুর বন্ধু হয়েছিল যারা ওখানে অডিশন দিয়ে বেড়ায়। তাদের একটা গ্রুপ ছিল। তাদের মধ্যে অনেকে এখন বিশাল, বিশাল জায়গায় পৌঁছে গেছে। যোগাযোগ নেই আর। কিন্তু আমার খুব গর্ব হয় ওদেরকে দেখলে। ভীষণ, ভীষণ গর্ব হয়। একদম। আচ্ছা, এই যে ধরো ২৭ বছরের একটা জার্নি, তার মধ্যে খুব ভালো একটা জায়গা দেখেছো, খারাপ জায়গা দেখেছো, স্ট্রাগল করেছো, খুব ভালো অভিনয় করেছো, প্রশংসা পেয়েছো। এই সবগুলোর কথা যখন ভাবো, তখন কখনো মনে হয়, যেহেতু তুমি লেখার কথা বললে, লিখতেও ভালোবাসো। কখনো মনে হয় এগুলো লিখি কোথাও, কোথাও একটা একটা কিছু প্রকাশ হোক, একটা কিছু মানে এটা নিয়ে মনে হয় না কখনো? সবাই তো এত লিখছে। কিন্তু সবার জার্নি তো এক নয়, প্রত্যেকেরই আলাদা। হ্যাঁ, আমার মতো করে জার্নি যে যার, আমি একটা জিনিস না বুঝেছি, অনেকে অনেক বই পড়ে। হুম। আমি একসময় প্রচুর বই পড়তাম। আমার মানে লাস্ট কিছু বছর আমার যখন অসুস্থ ছিলাম প্রচুর বই পড়ছিলাম। কারণ আমি এক জায়গায় বসে থাকতে হচ্ছিল। মোবাইল দেখতাম না খুব একটা আমি। কিন্তু তারপর আবার বই পড়াটা বন্ধ হয়ে গেছে। তাও কিন্তু আমি একটা জিনিস রিয়ালাইজ করে নিজেকে বলি, বই হয়তো পড়া হয় না, কিন্তু জীবনটাই একটা বই, জানো তো? যে যার এক্সপেরিয়েন্স দিয়ে নিজের মতো করে শেখে। আর আমি না খুব একটা, আমি যে বললাম পার্সোনাল লাইফটা আমি খুব একটা, এই যে তোমার কাছে বলছি, বলতে, বলতেও ভাবছি আবার সবাই ভাববে দেখো নিজের দুঃখের কথা বলছে। আমি একেবারেই দুঃখী নই। আমি ভীষণ এখন হ্যাপি একজন মানুষ। আমি সমস্ত স্ট্রাগল কাটিয়ে উঠেছি এমনটাও নয় কিন্তু। কিন্তু স্ট্রাগল ইস পার্ট অফ দ্য লাইফ। যেমন জীবনে খুশি, তুমি যেমন হ্যাপিনেস থাকবে সেরকম দুঃখ থাকবে। যেরকম ওপরে ওঠা থাকবে তেমন মুখ থুবড়ে পড়াও থাকবে। একদম। সেগুলো যদি না থাকে সেইজন্যে হার্টবিট একবার উপরে ওঠে একবার নিচে নামে। তো এই স্পন্দনটা থাকতে হলে এগুলো সব থাকতে হবে। তবেই জানবে তুমি বেঁচে আছো। ট্রু। আচ্ছা, অনেক অভিনেতা এখানে টাইপ কাস্টিং এর কথা বলেন, বা বাইরেও একই অভিযোগ শোনা যায়। তুমি কাজ করতে গিয়ে তুমি কি ফিল করেছো? এখানে সত্যি একটা সীমাবদ্ধতা আছে? নিশ্চয়ই আছে। কিন্তু স্টিল আমার ক্ষেত্রে বলব আমি খুব লাকি, কারণ বিগত কয়েকটা বছরে আমি এমন, এমন চরিত্রে করেছি যেগুলো একে অপরের সাথে কোনো মিল নেই। এবং চেষ্টা করেছি তাদের কাছে, মানে সেই চরিত্রগুলোর কাছে পৌঁছানোর। কিন্তু হ্যাঁ, আমি যদি ফিরে তাকাই, আমি যদি শুভাশিস দার কথা বলি, হি ইস মানে আমি বলব ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর উই হ্যাভ। খরাজ দা, হুম, হুম। আ বিশ্বনাথ, কাঞ্চন দা, আমি ছেলেদের কথাই মোস্টলি বলছি। হুম, হুম। আ উম এদের আমি যেহেতু থিয়েটারের জায়গাটা দেখেছি এবং অন্যান্য অভিনয় দেখেছি যেখানে একেবারে ভিন্নধর্মী অভিনয় করেছে। একেবারেই কমেডি নয় এবং টিপিক্যাল কমেডি নয়, যেরকম স্ট্রাকচারে বাঁধা কমেডি নয়। তাই আমার মাঝে, মাঝে মনে হয় এদের দিয়ে কেন একটু অন্য রকমের কাজ করানো হচ্ছে না? কেন এদের এই, কারণ আমি জানি they are capable of doing it. আমি জানি তাদের কতটা জায়গা এখনো বাকি রয়ে গেছে দেখানোর জন্যে। ঠিক এরমভাবে অনেক মহিলাদেরও কিন্তু হুম, রয়েছে। হুম। তো এই আমরা আসলে এত ছোট্ট ইন্ডাস্ট্রি তো, বাজারটা খুব ছোট। আসলে প্রোডিউসার এর কথাও ভাবতে হবে, তাকে তো বিক্রি করতে হবে, তাই না? এই জিনিসটা মানুষ খায়। এটাই তো আমরা মাথায় রাখি। ঠিক কথা। মানে সেটা প্রয়োজনের তাগিদে। মানে ওই চরিত্রটাকে নিয়ে, মানে ওই মানুষটা যে কত কিছু করতে পারেন সেটা নিয়ে খুব একটা বেশি রিসার্চ করেন না আরকি মানুষ। না, না, রিসার্চ কেন, সবাই জানে।
জানে কিন্তু কিন্তু সেটাকে ওটা 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 অ্যাপ্লাই করা যাবে না, তার কারণ হলো মানুষ খাবে কি খাবে না, ওই রিস্কটা কেউ নিতে রিস্ক চায় কেউ না। নিতে চায় দেখো না। বিজনেস মানেই তো রিস্ক থাকবেই, তো ওই রিস্কটা কেউ এখন আর নিতে চায় না। একদম। তোমার বেশ কয়েকটা জায়গায় এর আগে অনেকবার ইন্টারভিউ শুনেছি এবং সব জায়গাতেই তুমি বলেছো তোমার মা তোমার গাইড বা তোমার অনুপ্রেরণা সবটাই মায়ের কাছ থেকে পাওয়া। তো এই যে মায়ের একটা অনুপ্রেরণা বা মায়ের মতন করে তুমি নিজের লাইফটাকে যখন তৈরি করেছো তখন তার সমস্ত সিদ্ধান্ত সেগুলো তোমাকে কিভাবে গাইড করেছে? দেখো মা এখন নেই, মা 1st of April চলে গেছেন। হুম, হুম। এবার যে জিনিসটা এখন আমার হয়, এই মায়ের প্রসঙ্গটা না উঠলেই ভালো ছিল। আমি ১ম দিকে ভীষণ স্ট্রং ছিলাম মা চলে যাওয়ার পরে। তারপর যেটা রিয়ালাইজ করলাম আস্তে, আস্তে এই ক্ষতটা আরো গভীর হচ্ছে এবং এটা হয়তো আরো গভীর হবে। কারণ আমার মা আমার জীবনের প্রায় সবটা ছিলেন। সেটা আমি আস্তে, আস্তে রিয়ালাইজ করছি। কারণ আমি সব ডিসিশন নিশ্চয়ই নিজে নিতাম। কিন্তু কোথাও ভয়েসটা মায়েরই থাকতো। এখন হয় মাঝে যেমন আমি ফিল করতাম মা বলছে, "হ্যাঁ, এটা ঠিক, এটা ভুল।" এখন আমার হয়ে গেছে কি মায়ের ওই শূন্যতাটা আমি ফিল করি। মা নেই। এবং কিন্তু মায়ের শিক্ষাগুলো রয়ে গেছে। জানো তো আমি সে রান্না করিই বলি, বা কিয়াকে মানুষ করাই বলি, পড়াশোনা করানো বলি, বা ঘর গুছানো বলি, বা অভিনয় করাও বলি, বা ডিসিপ্লিন, জীবনের ডিসিপ্লিন। একটা আমার ভেতরে একটা ছোট্ট মিলিটারি কণি আছে। সেই মিলিটারি কণির থেকে আমি বেরোতে পারি না। এবং সেটা কিন্তু তৈরি করেছে আমার বাবা-মা দুজনেই। এবং মা হয়তো চলে গেছেন, আমি মাতৃহারা হতে পারি। কিন্তু মা কোথাও আমার মানে আমি মায়ের রিফ্লেকশন হয়ে গেছি। তো সেদিনই বিশ্বনাথ বলছিল আবার একসাথে একটা সিনেমা শুটিং করছিলাম। যে, "তুই তো পুরো কাকিমার মতো দেখতে হয়ে গেছিস।" আমি বললাম, "কি হচ্ছে বলতো?" আমি বললাম, "সত্যি আমি মাঝে, মাঝে আয়নায় দেখি ভাবি এরকম, এরকম দেখতে হয়ে গেল কি কবে?" যেটা হয়েছে কারণ আমি মার কথা এত এখন ভাবি, আস্তে, আস্তে কিরকম মায়ের মতো হয়েও যাচ্ছি। সুতরাং ঠিক আছে। শি ইস একদম, দেয়ার উইথ মি। একদম। আচ্ছা, তুমি মেয়ের কথা বললে বেশ কয়েকবার। মাতৃত্ব তোমার জীবনটাকে কতটা পাল্টে দিয়েছে? মাতৃত্ব আমার জীবনটাকে পরিপূর্ণ করেছে। পাল্টেছে কিনা জানি না। মানে ব্যক্তিগতভাবে, পেশাগতভাবে দুটো দিকেই। হ্যাঁ, মানে আমি প্রচন্ড আগে যেমন ব্যালেন্স করতাম সংসার জীবন এবং পার্সোনাল লাইফ এ। কিন্তু এখন যেটা হয়ে গেছে একজন ওভার ডিমান্ডিং বাচ্চা আছে আমার বাড়িতে। মানে তার ফোন ঠিক মানে যেই সময় হবে তার ভিডিও কল আসা শুরু। সে শিখে গেছে কি করে ভিডিও কল করতে হয়, কি করে ভয়েস নোট পাঠাতে হয়। একই কথা বলে যাবে। "তুমি কখন ফিরবে? তুমি কখন ফিরবে?" আর হ্যাঁ, মানে আমার একটা জিনিসই হয় যখন বাড়ি ফিরি ভীষণ ক্লান্ত। কিন্তু যখন বাড়ি ফিরি ওর মুখটা দেখতে পাই, আমি হঠাৎ করে ফ্রেশ হয়ে যাই আবার। সুতরাং বদলায়নি কিছুই। কিন্তু আমি ওই আ মানে এর আগে যখন বন্ধুদের মধ্যে ডিসকাশন হতো না যে কেন মানে বাচ্চা আমরা আমাদের জেনারেশন অনেকেই কিন্তু বাচ্চা চায় না। হুম, হুম, অনেকেই আমার হুম, বন্ধু-বান্ধবরা আছে। কিন্তু আমি অলওয়েজ একটা বাচ্চা চেয়েছিলাম। মানে আমার মনে হয়েছিল আমি যখন মেয়ে হয়ে জন্মেছি একবার যদিও আমার একটি ছেলে আছে কিন্তু হুম, আমি হুম। যাকে আমার একটি ছেলে রয়েছে। কিন্তু ওই যে বাচ্চার জন্ম দেওয়ার ওই ফেজটা যে কি হয় একটা নারীর আ শরীরে সেটা জানার আমার খুব ইচ্ছে ছিল। তো ওই বললাম পরিপূর্ণ করে দিয়েছে কিয়া আমাকে এবং সেটাকে কিন্তু বেশ টাফ জব। তুমি নিজে মা, তুমি নিজেই নিশ্চয়ই জানো একদম। যে কাজ করে, বাচ্চা সামলে, বাড়ি সামলে সবটা সামলানো ইট ইস নট আ মানে এটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। যে ঠিক। মারা করেন তাদের প্রত্যেককে হ্যাটস অফ। আচ্ছা, মাতৃত্ব কি এখন যেকোনো ধরো চরিত্র নির্বাচন বা অভিনয়ের ধরন নির্বাচন সেটাকে কি পরিবর্তন করে দিয়েছে? না এখনো ওই জায়গাটা তুমি তোমার মতন করেই চুজ করো? দেখো মাতৃত্ব করেনি তো আমার হাসব্যান্ড করে দিয়েছে। কিরকম? হি ইস ভেরি পজেসিভ। পজেসিভ আচ্ছা, ইন দ্যা সেন্স মানে ওর পছন্দ নয় যে আমি খুব প্রেমের সিন করি। ওকে। তো সেটা আমি বুঝতে পারি। বলে না ক্লিয়ারলি বাট আমি বুঝতে পারি। কখনো হয়তো কারোর সাথে কোনো সিনে দেখলো যে আ আমার হয়তো খুব আলিঙ্গন করার সিন রয়েছে। তখনই দেখি মুখটা কেমন হয়ে গেছে। আমি ভাবো কোনো ওটিটি দেখছি। সেখানে এখন ওটিটি তে চুমু খাওয়া এগুলো তো খুব নরমাল। নরমাল। আমি জীবনেও ওটিটি করতে পারব না। তখন বলে, "কেন?" আমি বললাম, "এই সিন তো করতে দেবে না তুমি আমাকে।" কোনো রিপ্লাই দেয় না। বাট আমি বুঝতেই পারি যে একেবারে ওর পছন্দ নয়। আ আমি জানি না কি হবে কোনদিনও যদি সুযোগ আসে আমি জানি না ওকে বোধহয় কাউন্সেলিং করাতে হবে। এটা নিশ্চয়ই হ্যাঁ, শুনছেন এটা এবং শুনবে তারপরে আমি যা বকুনি খাবো বাড়িতে তোমাকে বলার নয়। আমাকে তো বলে সামনে একটা মাইক পেলেই হলো। আমি নাকি মাইক পেলেই গা, গা করে চিৎকার করতে আরম্ভ করি। যাই হোক ঠিক একদম। আছে। মানে আমরা অ্যাকসেপ্টেড। সিরিয়াস নোট এ নই। এটা আমরা না, না একটা মজার অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড আমি অ্যাকসেপ্টেড। জানি। হ্যাঁ, মানে তুমি যেটাকে আমিও তো প্রায়োরিটি ভেবে-চিন্তে দিচ্ছ, কথা বলি না। আর তুমি তো প্রায়োরিটি দিচ্ছ এটাকে। মানে হ্যাঁ, তুমি অবশ্যই। মানছো। অফ কোর্স হ্যাঁ, একটা মানে তোমার এটা বোধহয় তুমিও সহমত হবে। যেকোনো একটা সম্পর্কে থাকতে গেলে ওই বোধহয় জায়গাটা দরকার যে দেখো যতদিন এটা আছে ততদিন জানবো মানুষটা আমায় ভালোবাসে। ট্রু। তাই না? তাহলে ঠিক আছে, মানিয়ে নেওয়া যেতেই পারে। কারণ ভালোবাসা পাওয়া আজকালকার যুগে খুব কঠিন ব্যাপার।
ঠিক কথা। আচ্ছা, যারা কিছুক্ষণ আগে তুমি বলছিলে, তাও তাও একবার জানতে চাইবো, যারা মা হওয়ার পাশাপাশি পেশাগতভাবে বাইরে কাজ করছেন, তাদের জন্য তো ডেফিনিটলি টাফ পুরো দুটোকে সামাল দেওয়া। তোমার ক্ষেত্রে এখন কতটা টাফ হয়েছে আগের থেকে? অনেক বেশি টাফ হয়ে গেছে কারণ কিয়া মায়ের কাছে থাকতো হুম, এবং সবথেকে বড় কথা মাকে হারানোর পর যেটা ওর ক্ষেত্রে ঘটেছে ও তো এখন অব্দি ক্লিয়ার না হোয়াট ইজ হুম। আমার মা কোথায় গেল? তো ওইটা একটা আমাদের জন্যে মানে খুবই গন্ডগোলের জায়গা। আমরা বুঝিয়ে উঠতে পারি না। মাঝে, মাঝেই প্রশ্ন করে যেমন যখন ক্রিসমাস এলো বলল, "স্যান্টা কি দিম্মাকে ফেরত দিতে পারে না? স্যান্টা তো এবার গিফট দিম্মাকে দিয়ে যেতে পারে।" এবার যেটা খুব একটা বাচ্চার জন্য খুবই স্বাভাবিক। কিন্তু আমার থ্যাঙ্কফুলি আমার কাকা, বাবা এরা আমাকে হেল্প করছে অনেকটা। তাই জন্য কাজ করতে পারি। এবং তার এরপর কি হবে আমি জানি না সত্যি। এবং আমি যারা আমার সঙ্গে কর্মক্ষেত্রে থাকে তারা জানে মানে আমার ফোন আমি একমাত্র ওরই ফোন ধরি। এবং আমি যেহেতু ফিকশন যখন করি ফোন আমি ফ্লোরে নিয়ে যাই না। হুম, হুম। বা নন ফিকশন যখন আমি করি ফ্লোরে ফোনটা নিয়ে যাই এবং মাঝে, মাঝেই আমি দেখে ওকে রেসপন্ড করি যাতে ওর একা না লাগে। হুম, হুম। ব্যালেন্স করা ইজ ভেরি ডিফিকাল্ট বাট দেখো আমিও নিজেকে প্রশ্ন করি কাজ ছেড়ে দিয়ে তো আমি ভালো থাকবো না। আমি একদম কাজ করলে সবথেকে ভালো থাকি। আমি ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো। ঠিক কথা। এটা কিন্তু সবার জন্য এপ্লাইড মানে আমার শোয়ে তো অনেক রকমের মানুষরা আসেন। আ একটি মেয়ে এসছিলেন আমার থেকে ছোট, অনেকটাই ছোট। সে রান্না করতে, করতে আমায় জিজ্ঞেস করল মানে অনেকক্ষণ ধরে প্রশ্ন করছে। তো আমি হঠাৎ করে রিয়ালাইজ করলাম ও কেন করছে। হুম, হুম, ভীষণ ভালো গান গায় মেয়েটি। কিন্তু প্রফেশনালি সে কিছু করছে না। তার হুম। ৩ বছরের বাচ্চা আছে। তো আমি লাস্টে ওকে বললাম, "বাড়িতে কে, কে আছে?" তখন বলল যে, "আমার শ্বশুর, শাশুড়ি।" তাহলে তুমি তো সত্যিই সৌভাগ্যবতী। কারণ মানে ব্লেসিং হুম, যে তোমার কেউ আছে বাড়িতে। তুমি নির্দ্বিধায় মেয়েকে ওর কাছে ওনাদের কাছে রেখে তুমি কাজে বেরো। কারণ একটা সময় তোমার মনে হবে তাহলে আমি নিজের জীবনটা নিয়ে কি করলাম? একদম। এবং সন্তানও বড় হয়ে বলবে যে, "কেন স্যাক্রিফাইস করেছিলে? কেন করোনি মা? এটা উচিত ছিল করা।" কারণ এই জেনারেশনের বাচ্চা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওরা কিন্তু আমাদের জেনারেশনের নয়। ঠিক কথা। এবং এই স্যাক্রিফাইস এর কোনো অর্থ নেই। নো, একদমই নয়। এবং এটা সত্যি একটা কথা বললে। আ কিন্তু তোমার জীবনে এরকম কি কখনো মুহূর্ত এসছে যখন খুব নিজেকে শক্তিশালী মনে হয়েছে এবং মনে হয়েছে যে ইয়েস, আমার কাছে সেই পাওয়ারটা আছে এবং মানে আমি এটাকে সব ঠিক করে দিতে পারি। সেরকম কি কখনো কোনো মুহূর্ত এসছে? প্রত্যেকটা মুহূর্তরে। তাই? বাহ! অ্যাবসোলিউটলি। মানে এটা আমি বলা যেতে পারে এটা আমাদের প্রত্যেকেরই প্র্যাকটিস করা উচিত। বিকজ উই আর মানে আমাদের মধ্যেই সেই শক্তি আছে, যেটা দিয়ে আমরা প্রত্যেক মুহূর্তকে সলভ করতে পারি, প্রত্যেক প্রবলেমকে সলভ করতে পারি। এবং এই এলিমেন্টটা ইউনিভার্স আমাদের দিয়ে পাঠিয়েছে। আমাদের মেয়েরা শুধুমাত্র মানে যারা রান্না করছে বাড়িতে, হুম, হুম, যারা হোম মেকার, হুম, হুম, আমি অনেকেই আমার শো এর কনটেন্ট এর কথাই বলছি। শো এ এসে বলে যে, "আমি কিছু করি না দিদি, আমি তো হোম মেকার।" আমি বললাম, "আপনিই তো সবথেকে বড় কাজটা করেন। হোম মেকার তো শুধু রান্না-বান্না, ঘরের কাজ সামলানো নয়। তার সঙ্গে, সঙ্গে প্রত্যেকের রাগ সামলানো, প্রত্যেকের ইমোশন সামলানো, প্রত্যেকের প্রত্যেকের সমস্ত রকম জিনিসটা সামলেও হাসি মুখে তাদেরকে সার্ভ করা।" একদম। আ আমরা এয়ার হোস্টেসদের দেখে অবাক হয়ে যাই যে, কি করে সারাদিন তারা এইভাবে ফ্লাইটে নির্দ্বিধায় এতজন মানুষকে কাজ করে চলেছে। সংসার কি? সংসারও তো তাই। তাদের নিজেদের ইমোশন বার করার তো কোনো জায়গা নেই। তাই প্রত্যেকটি মেয়ের মধ্যেই কিন্তু এই শক্তি যেটার কথাটা তুই হুম, বললি, হুম, প্রত্যেক হুম। মুহূর্তে আমরা বলতে থাকি যে, "We have that power. We can control our destiny." তবে একটাই কথা, ভীরু হয়ে গেলে চলবে না। তুমি যে মুহূর্তে মানে তুমি যদি দুমড়ে মুচড়ে যাও, তুমি জানবে দুমড়ে মুচড়েই তোমায় থাকতে হবে। থাকতে হবে। কিন্তু তোমার মধ্যে আগুন আছে, সেই আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। একদম। সেটা এবং কিন্তু সেটা ঈশ্বর ফিল প্রদত্ত করতে হবে এবং সেটা ফিল অলওয়েজ। করতে হবে। তুমি যদি একটা নরমাল ডাল আলু পোস্তও হুম, রাঁধো, তার মধ্যেই কিন্তু তোমার আগুনটাকে তুমি দিয়ে দিচ্ছ। তাই মানুষগুলো খেয়ে পড়ে বেঁচে আছে। ঠিক। সেটা ভুলে গেলে চলবে না। ইউ আর দ্য সাপ্লায়ার অফ এনার্জি। তোমার এনার্জিতে প্রত্যেকটা মানুষ তোমার পরিবারের বেঁচে আছে এবং তুমি কিন্তু নগণ্য নও। হোম মেকার কোনদিন নগণ্য হতে পারে না। তারাই তো তৈরি করে সমাজটাকে। তাই যারা হোম মেকার আমাদের ক্ষেত্রে বলব আমরা যে আমাদের বেরোতেই হবে কাজ করতে। বিকজ আমরা কাজ করতে ভালোবাসি। কাজটা আমাদের ইএমআই চোকানো মানে ইএমআই দেওয়ার জন্য করতেই হয়। একদম। বাট তা সত্ত্বেও কাজ করতে আমরা ভালোবাসি। হুম, এদিকে বাড়ি সামলাতেও ভালোবাসি। হুম। তাই না? তাই দুদিকে এটপাট থাকবো। তার মানে আমরা তো আমাদের ভেতরেও তো শক্তি আছেই। নাহলে পারছি কি করে? ঠিক। আচ্ছা, এত ধরনের চরিত্র করেছো। মানে প্রচুর চরিত্র করেছো।
যেটা কিছু চরিত্র তোমার খুব পছন্দের, কিছু চরিত্র হয়তো তার থেকেও বেশি পছন্দের। কিন্তু এমন কোনো চরিত্র এখনো আছে যেটা করার সুযোগ তুমি পাওনি, খুঁজছো এরকম একটা চরিত্র এটা তুমি করতে চাও? আমি ভাবতেই চাই না এরকম নেগেটিভ কথা। আমি সুযোগ পাইনি। এরকম না চাই ধরো হয় না। না, কোনো একটা হিস্টোরিক্যাল কিছু একটা চরিত্র না ওটা ওসব দেখে মনে কিচ্ছু হয় নেই। ওইটা যদি আমি করতে না পারতাম। ওরম তো নো? ওরমকে না, না, না। ওরম করতে পারবো হয়ে গেছে অন্য কেউ করে নিয়েছে সেইসব নিয়ে আমি ভাবি না। আচ্ছা। তবে হ্যাঁ, আমার নিজস্ব স্বপ্ন দেখতে আমি ভালোবাসি। স্বপ্ন আমি দেখি, এখনো দেখি বাচ্চাদের মতোই দেখি। কারণ আমার তো ৬ বছর বয়স। আমার মেয়েরও ৬, আমারও ৬। আচ্ছা। আমার স্বপ্ন তুমি মানে ওর মন সঙ্গে, সঙ্গে খুলে তুমিও দেখো। বড় হচ্ছ। একদম তাই। এবং স্বপ্ন মন খুলে দেখো। এই যে গাম্ভীর্যময় জীবনের বাইরে গেলে ভালো, ভালো স্বপ্ন দেখতেই হবে। এবং ডে ড্রিমিং ভীষণ রকমভাবে ইম্পোর্টেন্ট বেঁচে থাকার জন্যে। একদম। আচ্ছা কখনো কাজের প্রয়োজনে কোনো সিচুয়েশন এ সমঝোতা করতে হয়েছে? না, কোনোদিন করিনি। কেন spontaneously বললাম, কোনোদিন না। এবং তাতে আমার কোনো দুঃখ নেই। প্রচুর কাজ ছেড়েছি তার বিনিময়ে। তাতে আমার কোনো অসুবিধে নেই। কারণ আমি এখন আমার মনে হয় যে ঠিকই তো আছে, জীবনটা তো চলে গেল। চলছে রাদার। হয়তো কটা টাকা, টাকা তো থাকে না। টাকা আসে আবার বেরিয়ে যায়। লক্ষ্মী এক জায়গায় টেকেন না কিন্তু। টাকা আসবে বেরিয়ে যাবে। কিন্তু তোমার যে চরিত্র এবং তোমার যে ডিগনিটি, তোমার যে তুমি, সেটা কিন্তু থেকে যাবে। দ্যাট ইস দ্য কন্টিনিউয়াস থিং। এবং সেটা যদি একবার একটু অন্যদিকে যায়, আচ্ছা যারা এমন অনেক মানুষদের জানি যারা হয়তো ঐরকম এসছে এবং তারা করতে বাধ্য হয়েছে বা নিজেরাও প্রস্তাব দিয়েছে। এখনকার জেনারেশন বা আগেকার জেনারেশনেও আমি অনেককে জানি এরকম। সেক্ষেত্রে আমি বলব যে দ্যাট ইস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তাই না? তাদের হুম। নিশ্চয়ই সেই রকমের ডিমান্ড ছিল। তাদের ওই কাজটা করার জন্য সেই ইচ্ছেটা ছিল। আমার যখনই আমি এরম ধরনের কোনো প্রস্তাব এসছে আমার সেই ইচ্ছেটাই নেই। আমি পারবোই না, যে শিক্ষায় বড় হয়েছে আমার মনে হয়েছে যে না এটা না করলেও আমার জীবন চলে যাবে। কিন্তু যার মধ্যে সেই আগুনটা আছে যে এই চরিত্রটা আমায় করতেই হবে, আমাকে ওই জায়গায় পৌঁছতেই হবে, আমাকে ফার্স্ট হতেই হবে, সে যাবে। আমি আমার মতো করে ফার্স্ট, সে তার মতো করে ফার্স্ট। কিন্তু এই যে তাহলে কাস্টিং কাউচ এর কথা বলা হয়, অনেকে বলেন, অনেক অভিযোগও আসে। অনেকে বলেন যে না নেই, অনেকে বলেন যে হ্যাঁ আছে। তোমার অভিজ্ঞতা কি বলছে? কাউচ তো আছে? সব জায়গাতে আছে। বাড়ির ভেতরে নেই? কাউচ ইজ এভরিওয়্যার। কিছু মানুষ অ্যাকসেপ্ট করে, কেউ করে না। দেখ যেদিন থেকে সভ্যতার সৃষ্টি সেদিন থেকেই কাউচের সৃষ্টি। একটা সময় ছিল নারীরাই ছিল এইসব সভ্যতার মাথায়। তখনও কিন্তু কাউচ ছিল, নারী দ্বারা পরিচালিত। হ্যাঁ? কাউচটা ইজ নাথিং। এটা একটা শারীরিক চাহিদা থেকে তৈরি করা কাউচ। যারা ভালোবাসে এনজয় করতে করবে। যাদের দরকার নেই তারা চলে যাবে। মানে এটা খুব ইজিলি নিতে হবে ব্যাপারটাকে। এবার যদি তুমি বলো এখন কাস্টিং কাউচ আছে, এখন তো ছেলেমেয়েরা অনেক বেশি আমাদের থেকে স্মার্ট। এবার কিছু নেই বলে নেই কিন্তু। আছে সবটাই। হুম, হুম। যদি বাড়ির ভেতরে থাকতে পারে, বাড়ির বাইরেও থাকবে। ইন্ডাস্ট্রিটাতে সবকিছু আগে থেকে বেরিয়ে পড়ে বলে আমরা ইন্ডাস্ট্রিকে খুব ছোট করে কথা বলতে ভালোবাসি। কিন্তু বিশ্বাস কর, এহেন ইন্ডাস্ট্রি নেই, এহেন প্রফেশন নেই, এহেন লাইফ নেই যেখানে এই কাস্টিং কাউচটি নেই। ছেলে এবং মেয়ের সম্পর্ক যেমন অবিনশ্বর, এই কাস্টিং কাউচটাও অবিনশ্বর। নাম হলো কাস্টিং কাউচ। এটাকে নামগুলো বদলে, বদলে যা দেখবি সব জায়গায় একই জিনিস আছে। আর এখন তো এই প্রশ্নের কোনো মানে তুলনাই হয় না। কারণ আমরা তো এখন বিভিন্ন প্রেক্ষাপটে জানি কোথায় কি হচ্ছে। তাই না? একদম। এখন শুধুমাত্র ইন্ডাস্ট্রি নয়, এভরিওয়্যার ইট ইস দেয়ার। ট্রু। আচ্ছা সোশ্যাল মিডিয়া যেটা বিগত কিছুদিন ধরে এখন আস্তে, আস্তে মানে মানুষের অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে ধরো যারা তোমরা অভিনয় করছো, যারা শিল্পী, তাদেরকে যেমন খুব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আবার এই কাছে পৌঁছানোর জন্য অনেকটা খারাপ ভালো দুটোই জড়িয়ে আছে। অনেক সময় নানান ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয়। যখন এই ধরনের কোনো সমালোচনা তোমার লাইফে এসছে, তখন সেটা কি তোমার জীবনকে প্রভাবিত করেছে কখনো? না করেনি? একবার দুবার করেছে। আমি সেখানে উত্তরও দিয়েছি। একবার যেটা হয়েছিল, আমরা একবার সুইমিং কস্টিউম পরে বোধহয় গোপালপুরে আমরা মেয়েরা ঘুরতে গেছিলাম। সেই ছবিটা দেখে অনেকে অনেক কথা লিখেছেন। রাত্রিবেলা বসে, বসে আমি সবাইকে উত্তর দিয়েছিলাম উল্টো-পাল্টাও। তারা উল্টো-পাল্টা লিখেছে। I have all rights to give them answer. আরেকবার হয়েছিল, আমি ওই বাচ্চার স্ট্রলার নিয়ে আমি একটা তখন এখন তো আর কি আর স্ট্রলার লাগে না। হুম। ৫ বছর অব্দি তো লাগতো, কারণ আমার I have spine injury, মানে স্পাইন সার্জারি আছে আমার দুটো। আমি কি একে কোলে ছোট থেকেই নিতে পারি না। এবার সেই সময় আমি একা ট্রাভেল করছিলাম বাবা কাকাকে সঙ্গে নিয়ে। আর they're aged people. একদম। এবার ওরা স্ট্রলার দিল না এবং সেই নিয়ে আমি কিছু লিখেছিলাম। তো মানুষ যে যা পারছে লিখছে। মানে কোনো সেন্স নেই, পড়াশোনা নেই। মানে পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা বলছি না কিন্তু। পড়াশোনাটা হলো মানুষ হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, নেই লিখে চলেছে। আমি ১ বার ২ বার রিপ্লাই দিয়েছি। তারপরে দেখলাম এখানে রিপ্লাই দেওয়ার কোনো মানে, এদের কোনো কাজ নেই।
মানে জিনিসটাই মানুষ বুঝতে পারছে না আমি কি লিখেছি, এবং যাদের এটা দরকার তারা নিঃসন্দেহে বুঝতে পারবে। যারা লিখছে ওখানে ভুলভাল, তারা স্টলার কি জিনিস জানে না, কি করে খুলতে হয়ও জানে না বোধহয়। সুতরাং তারা যে ভুলভাল লিখলে আমার কিচ্ছু আসে যায় না। আর এখন এই মুহূর্তে আমি আর খুব একটা, যখনই কনটেন্ট গন্ডগোল দেখি আমি স্টপ কমেন্ট করে দিই আমি আজকাল। কারণ আমার মানে বুঝতেই পারি যে একদল বসে আছে, যাদের মানে কুপমণ্ডূক, তাদের কোনো কাজ নেই, তাদের ফ্রাস্ট্রেশন এ ভুগছে, তাদের জীবনে অনেক কষ্ট, কোনো একটা গ্রামে বসে রয়েছে, হঠাৎ করে আমাকে দেখে খুব রাগ হয়েছে তাই লিখতে বসেছে। কিন্তু আমার ওই উইন্ডোটা ওনাদের ফ্রাস্ট্রেশন বার করার জায়গা তো নয়, আমি অফ করে দিই। বাহ! আচ্ছা, তোমার কি মনে হয় এই ধরো আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে মেয়েদের স্বাধীনতা নিয়ে কথা বলি, এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি। মেয়েরা কি এখন সত্যিই সম্পূর্ণ স্বাধীন? না, কোথায়, কোথায় পরাধীন? প্রবলেমটা তো বাড়ি থেকে শুরু। আমার যেটা মনে হয় আমরা আমাদের বাড়িতে না ছেলে-মেয়েগুলোকে ঠিক শিক্ষা দিতে পারি না। এবং সবসময় যখন একটা ছেলে আর এবং একটি মেয়ে বড় হয়, আমরা কিন্তু দুরকমভাবে বড় করি। ছেলেটিকে শেখাই না মেয়েটিকে কি করে সম্মান দিতে হয়, আর মেয়েটিকে শেখাই এরকম দেখলে এরকম করবি, ওরকম দেখলে ১ম এই ভয়টা মনের মধ্যে ঢুকিয়ে দিই। এবং তাকে কি নিজেকে কি করে প্রোটেক্ট করতে হবে সেটা শেখাতে শুরু করে দিই। গুড টাচ, ব্যাড টাচ শেখাই। সেটা ছেলেদেরও শেখানো হয় এখন যদিও। কিন্তু আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এই যে তুমি বলছো এআই এর যুগ এটা, তাই হুম, তো? হুম, হুম, এবং আমরা বিভিন্ন রকমের নিউজ এখন হাতের মুঠোয়, সারা পৃথিবী জুড়ে যা চলছে। হুম। তো সেইসব পড়ার পরে আজকাল তো আমরা অনেক সময় হয় এপস্টেইন ফাইল কিছু দেখার একদম। পরে আমি এক রাত না ঘুমিয়ে আমি জাস্ট বসে, বসে কাটিয়ে দিলাম। মেবি আমি সুপার সেনসিটিভ, বাট আমার যেটা মনে হয় সমাজ বদলেছে। সমাজ এক চুল বদলায়নি। তুমি দুর্বল, তোমাকে মানুষ এইভাবেই ট্রিট করবে। তাহলে আমি সবল বা আমার মধ্যে সেই শক্তি কোথা থেকে পাবো? একত্রিত হলে পাওয়া যায়। কিন্তু একজন মেয়ের যখন রেপ হয়, সে মেয়েটি তো একাই থাকে। তাহলে পুরুষগুলোর শিক্ষাগত যোগ্যতায় সমস্যা আছে, বা আবার বলছি শিক্ষাগত মানে কিন্তু পুঁথিগত যোগ্যতা পুঁথিগত নয়। বলছি না। 90% ক্ষেত্রে এখন তো আমি অনেক, এই তুমি ধরো না নির্ভয়া কেস। সবথেকে যে বাচ্চা ছেলেটি যে সবথেকে ছোট, সবথেকে ব্রুটাল অত্যাচার তিনিই করলেন। একদম। তাকে জুভেনিয়াল জায়গায় পাঠানো হলো এবং তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। এইটা কি কোনো এটা কি কোনো মানে ভাবনার বাইরে নয়? তাহলে তুমি কোথায় পালাবে? যদি এরকম কিছু হয়ও, ল কি তোমার পাশে আছে? ল এর এত মারপ্যাঁচ, এত কিছু রয়েছে না, কিচ্ছু করার নেই। তোমাকে তোমারটুকুন বুঝে এখন আর মধ্যবিত্ত বা আমাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের এখন যেরকম অবস্থা, যতক্ষণ না নিজের লেজে পা পড়ে, কারুর ফুসফাস কিচ্ছু শোনা যায় না। এবার আমার কথা হচ্ছে তাহলে আমাদের কি হবে? এটার প্রশ্ন কিন্তু আমার সত্যি আমার নিজের মনেও রয়ে গেছে। কারণ আমি একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছি এবং আমি সবসময় এটা ভাবি, হোয়াট ইস দেয়ার ইন ফিউচার? যেখানে আমরা এআই শেখাচ্ছি বাচ্চাগুলোকে। এখন কত কি রোবট থেকে আরম্ভ কত কি সব বেরিয়ে হুম, পড়েছে। হুম, হুম। এত সায়েন্স এগিয়ে গেছে। কিন্তু ওই যে বললে এটাও তো সর্ট অফ কাস্টিং কাউচ, রাইট? একদম। তাহলে আমাদের মেয়েরা কোথায় আমরা পড়ে রয়েছি? আজকে ৪ টে লোক এসে দাঁড়ালে আমাদেরও কিছু করার থাকবে না। কিছু করার থাকবে কি? আমরা অত পাওয়ারফুল নই। তাহলে কি বাচ্চাগুলোকে ওই কিলবিলের আমাদের কিলবিলের ওই মেয়েটির মতো ট্রেন করতে হবে? নাকি জ্যাকি চ্যানের মতো কারাটে শেখাতে হবে? তাহলেও কি সে পারবে? সব বাচ্চাদের আমার আমার বাচ্চাদের স্কুলে দেখি সবাই ক্যারাটে শিখছে। তো মনে হয় এরকম ব্লাক বেল্টও যদি হয়ে যায়, সত্যি কি পারা যায়? যায় না। কোথাও একটু বোধহয় মানে মানসিক পরিবর্তন প্রত্যেকের দরকার। একদম বাড়ির ভেতরে পরিবর্তনটা দরকার এবং সেটা একমাত্র আনতে পারে শিক্ষা। সেই শিক্ষার অভাব কিন্তু আমাদের দেশ থেকে ঘোচেনি এবং সেই শিক্ষা, পুঁথিগত শিক্ষার সঙ্গে, সঙ্গে বাড়ির মানুষগুলোকে শিক্ষা দিতে হবে। আরে ভাই, ছেলে জন্মেছে বলে লাড্ডু দিয়ে যাচ্ছ আর মেয়ে জন্মেছে বলে মাথায় হাত দিচ্ছ। কি অংশে কম একটা বাড়ির মেয়ে? সে এখন নিজে রোজগার করে, নিজের বাবা-মা দেখাশোনা করে এবং আমি প্রত্যেক স্তরের কথা বলছি কিন্তু। একদম। আজ যদি আমি একদম নিম্ন স্তরের কথা ভাবি, যে মেয়েগুলি আমার বাড়িতে কাজ করে বা অন্য কারোর বাড়িতে কাজ, তারা কিন্তু রোজগার করে নিজের বাবা-মাকে দেখছে, নিজের সংসারটাকে চালাচ্ছে। ঠিক। তাহলে কোন অংশে কম তারা ছেলেদের থেকে? তো এখানে অনেকে ছেলে বসে আছে। বাট আমি এটা বলতে চাই, মানে প্রত্যেক বাড়িতে প্রত্যেকটি ছেলেকে এমনভাবে বড় করতে হবে যাতে সে কখনো না মনে করে একজন মেয়ের থেকে সে ঊর্ধ্বে। সে যেন তার পাশে চলার যোগ্যতা রাখে। উপরেও নয়, নিচেও নয়।
একদম তাই। আচ্ছা, এবারে ফিরে আসি আবার তোমার একটু অভিনয়ের হুম, আমি খুব সিরিয়াস কথায়। ডিসকাশনে চলে গেছি। মানে আমরাই দুজনেই চলে গেছিলাম। এমন একটা টপিক যেটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়। কিন্তু আমরা ফিরে আসছি আবার একটু অভিনয়। হ্যাঁ, মানে এটা আমার একটা মানে কি বলতো একদম গভীর থট প্রসেস এ মানে আমি সারাদিন মাঝে, মাঝে এটা নিয়ে ভাবি যে আমি কি হবে? আমার খুব টেনশন হয়। মানে একদম, মিথ্যে বলে লাভ নেই। একদম। সেটা স্বাভাবিক। মানে আ যেটা তুমি বললে, মানে সবথেকে আগে দরকার যে আমার বাড়িতে যে বাচ্চাটি আছে সে ছেলে হোক বা মেয়ে, তার আপব্রিঙ্গিং কিভাবে আমি করছি, সেখান থেকে বোধহয় রুট থেকে যদি আমরা ঠিকভাবে করি তাহলে বোধহয় আস্তে, আস্তে আমরা পরিবর্তন করতে পারবো একদিন না একদিন। আবার বলছি মধ্যবিত্ত বাড়িতে তাও শিক্ষাটা শুরু হয়ে গেছে। উচ্চ স্তর দেখ আর নিম্ন স্তর দেখ সেখানে একদম কিন্তু নেই। নেই। দুটো ঠিক, স্তরেই কিন্তু এক শিক্ষা। এক শিক্ষা। কারণ কারোর কাছে ট্রু, পয়সার ভ্যালু নেই। ইয়েস, ট্রু। আচ্ছা, ২৫ বছরেরও বেশি তোমার এই শিল্পী জীবন বা অভিনয়ের জীবন। এখানে পাওয়া আর না পাওয়ার মধ্যে কোনটার পাল্লা ভারী? পাওয়া, আমি পাওয়াই বলব তার কারণ অনেক কাজ করেছি রে। মানে সত্যি কথা দেখতে গেলে আমি ব্লেসড যে আমি এত কাজ করেছি। আ এবং মাঝে, মাঝে বাঁচবারও সুযোগ পেয়েছি। তখন কমপ্লেইন করতাম কেন কাজ নেই। কিন্তু আজ বুঝি ভাগ্যিস সেই সময়টুকু পেয়েছি। ভাগ্যিস সেই সময়টুকু আমার কাজ ছিল না। এই ইন্টারভিউটা শুরু হওয়ার আগেই ভাবছিলাম যে এখন আমি প্রচুর কাজ করছি। উহু, আমি ব্লেসড আমি প্রচুর কাজ করছি। আমি হ্যাপি, ভীষণ হ্যাপি। কিন্তু কাজ না থাকলেও আমি হ্যাপি জানিস তো? মানে আমার সময়ের আমি জানি যে মানে আমার এত বন্ধু-বান্ধব রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার বাড়িতে প্রচুর কাজ থাকে, আমি প্রচুর রান্না-বান্না করি। আমার পুজো-পাঠ থাকে। আমি সত্যিই আমি বলব যে আমার এই ইন্ডাস্ট্রি থেকে আমি অনেক পেয়েছি এবং আরো পাবো আমি জানি। বাহ! এত মানে কোনো আফসোস নেই জীবনে। যা এতদিনে যেরকমভাবে চেয়েছিলে সবটাই হ্যাঁ, ঠিকঠাকভাবে আমি তো একটু এগিয়েছে। অন্যরকমই ছিলাম। সে অন্যরকম পথে হাঁটতে গেলে এরম জীবনই পাওয়া যায়। এর থেকে বেশি পাওয়া যায় না। কিন্তু ধরো এমন তো না সবসময় খুব স্মুথ গেছে। খারাপ হুম, এসছে, হ্যাঁ। ভালো এসছে। সেই সময় যখন খারাপ দিনগুলো দেখেছো, তখন মনে হয়েছে যে দিনগুলো তো কেন এরকম হচ্ছে আমার সঙ্গে? তখন নিজেকে মোটিভেট তো করতে হয়েছে ওই কোনো না বললাম না কোনোভাবে। পরিবার আর ফ্রেন্ড সার্কেল যদি স্ট্রং হয় না, জীবনটা খুব সোজা হয়ে যায়। আর শোন বাঁচতে গেলে না খুব বেশি পয়সা লাগে না। এই যে আমাদের ধারণা না বাঁচতে গেলে প্রচুর টাকা দরকার, সেটা আমরা নিজেদের চাহিদাগুলোকে বাড়িয়ে ফেলেছি বলে। আমরা কিন্তু আগে লোডশেডিং এ জীবন কাটাতাম। খুব ঠিক, একটা অসুবিধে হতো না। একদম, আমরা কিন্তু বাড়ির খাবার খেয়ে থাকতাম। মাসে ১ দিন হয়তো বাইরের খাবার খেতাম। একদম। খুব একটা প্রবলেম হতো না। কিন্তু ওই একদিনের বাইরের খাবারটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতাম। আমরা আর অ্যাপ্রিশিয়েট করতে ভুলে গেছি কোনো জিনিসকে। আমার বাড়িতে একটা বেলফুল ফুটলে তার গন্ধে আমরা সবাই পাগল হয়ে উঠতাম এবং আমরা খুশি হতাম বাড়িতে ফুল ফুটেছে। এখন কটা ফুল ফুটলো আমাদের দেখার সময় নেই। কি হবে? কোথায় নিয়ে যাব? বিশ্বাস কর চুটকি বাদলে সব শেষ। হ্যাঁ, এবং আমি মায়ের মৃত্যু না আমাকে এমনভাবে হঠাৎ করে বদলে এই বদলটা আমার এসছে আমার মায়ের মৃত্যুর পর এবং আমি একটা জিনিস বুঝে গেছি যে মুহূর্তটুকুন তোমার কাছে রয়েছে প্রাণ ভরে বাঁচো আর দৌড়িও না। যেটুকুন পাচ্ছ সেটুকুন নিয়ে খুশি থাকো। হ্যাঁ, হতে পারে তোমার পকেটে হয়তো ৳২,০০০ র বদলে ৳২০০ র নোট আছে। ঠিক আছে ৳২০০ দিয়ে চলে যাবে। জাস্ট পজিটিভ ভাবো জীবনটাকে। এটা আমি সবসময় সবাইকে বলি। যা আছে খুশি থাকো। এই যে ফ্যান চলছে ভাই মাথার উপর খেতে পাচ্ছি, ভাবতে হচ্ছে না এই তো অনেক। এর বাইরে কি চাই? কি লাগে এর থেকে বেশি বাঁচতে? একদম। আচ্ছা, এই যে, যে ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করছো, সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন ধরেই একটা বিতর্কিত বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন, অনেকে চুপ করে থেকেছেন। যে এই ইন্ডাস্ট্রির ওপরে রাজনীতির একটা প্রভাব, যে কারণে অনেকে কাজ করতে পারছেন, যে কারণে অনেকে কাজ করতে পারছেনও না। শিল্পী হিসেবে তোমার কি মতামত এটা এ নিয়ে? তো সারা জীবনই ছিল রে। আগেও কি এতটাই হ্যাঁ, প্রভাব হ্যাঁ, ছিল? একই ছিল। মনে করে দেখ সিপিএম তুই তো তখন বোধহয় আমি ছোট থেকে তো দেখেছি। যখন সিপিএম ছিল তখনও একটা এরকম দল ছিল এবং এই জিনিসগুলো চলত এবং দেখ আমরা যতই গণতন্ত্র বলি না কেন, ইট ইস সর্ট অফ রাজতন্ত্র। হ্যাঁ, আমরা আমাদের রাজাকে চুজ করেছি। এরপরে এই জিনিসটা হচ্ছে সে রাজাই তো চালনা করছেন। এবার সেখান থেকে তো তুই বেরোতে পারবি না। এরপর ইদার তুমি আপোস করো আর না হলে তুমি না কটাক্ষ করো না। ব্যাপারটা সিম্পল অ্যাজ দ্যাট। হুম, আমরা চটলা করে বলছি যে, "আচ্ছা দেখো আমি দলে যোগ দিইনি তাই আমার কাছে কাজ নেই।" আমি কোনো দল করি না কিন্তু। হুম, হুম। আমি খুব কম কাজেই হ্যাপি আছি। যেটুকুন আছে ঠিক আছে। ছোট, ছোট রোল করি, আমার রান্নাঘর করি, আমার চলে যাচ্ছে জীবন। I never complain. আমি কোনোদিনও র‍্যালিতে হাঁটিনি। হাঁটবও না। কারণ আমি র‍্যালি ইন দ্য সেন্স পলিটিক্যাল একদম র‍্যালির কথা বুঝতে বলছি। পেরেছি। যেকোনো দলের কথা হুম, বলছি। হুম। কারণ আমার পলিটিক্যাল ভিউ নিশ্চয়ই আছে কিন্তু সেটা নিজের ভেতরে রয়েছে। সেটাকে আমি প্রকাশ্যে আনতেই চাই না। কারণ দেখো আমি একটা জিনিস বুঝে গেছি এতদিন অনেকটা বয়স হলো। এতদিনের হিস্ট্রি পড়ে বা দেখে
যে যেই আসুক না কেন তাদের কিছু মতামত থাকে, এই থাকে, ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। ব্যাপারটা একই। জনসাধারণের জন্য যদি কিছু করতে পারি, আমি নিশ্চয়ই আছি। আদারওয়াইজ আমি নেই। আমি থাকতে পারব না। এবার বাকি যদি তার জন্য আমি কাজ না পাই, আমি এটা বিশ্বাস করি না। তুমি যদি ভালো কাজ করো, আমি বলব স্টপ কমপ্লেনিং। আমি জানি অনেকের কাজ নেই। আজকে এই দল বদল হয়ে অন্য দল এলেও কাজ থাকবে না। অন্য কিছু লোকের কাজ থাকবে না। তারপর দেখবি এই দল থেকেই টপাটপ লোকগুলো অন্য দলে চলে গেছে। হ্যাঁ, তো সুযোগ সন্ধানী। হ্যাঁ, বিকজ এটা খুব ক্লিয়ার জিনিস, দিস ইজ আ বিজনেস। এটা একটা বিজনেস। যেরকম আমাদের ইন্ডাস্ট্রির একটা অভিনয়টা বিজনেস, তোর তুই অ্যাঙ্কারিং করছিস, এটা একটা বিজনেস। ঠিক একইভাবে পলিটিক্স ইজ আ বিজনেস। সুতরাং সেই জায়গাটা তো ভাবলে চলবে না। খুব লজিক্যালি, প্র্যাকটিক্যালি দূর থেকে দেখলে এটাই বোঝা যায়। একদম। কিন্তু কমপ্লেন করে হবেটা কি? কাজ পাবো? না তো। আপোস করলে হবেটা কি? দরকার নেই আপোস করার। তাহলে কি তাহলে চুপ আমি থাকাটাই ভাববো শ্রেয়? না, তুমি নিজের মতো বলছো বলো। কিন্তু তুমি যে এই যে আন্দোলন করছো, আন্দোলন করে কি করতে পারছো আমাকে বলো? তাহলে আন্দোলন করে কিছু একটা জায়গায় পৌঁছতে হবে, তাই না? এটা আমি অনেককেই বলি যে আন্দোলন করছো মানে সেই দুর্বা ঘাসের মতো একটা বিশাল বড় বৃহৎ গাছের সামনে একটা দুর্বা ঘাস দুলে চলেছে। কিছুই লাভ ১০ জন দুর্বা ঘাস দোলে চলেছে। কিচ্ছু হবে না কিন্তু। কিছু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এরা বদলে অন্যজন এলে একই জিনিস ঘটবে। আমরা যদি পাস্টে ভেবে দেখি একই জিনিস তখনও ঘটেছে, এখনো ঘটছে, পরের বারও ঘটবে। তাহলে বদল দরকার কোথায়? ইনফ্রাস্ট্রাকচারে। প্রবলেমটা তো ওখানে। আমাদের স্কুলে যখন আমরা মনিটর চুজ করতাম তো? একদম। তখন মনিটর আমাদের বিরুদ্ধে গিয়ে কিছু কি করতে পারত? নো। কারণ সে আমাদের প্রতিনিধি হতো। গরমিল এইখানটাতে হয়ে গেছে। কোন জিনিস খোলা খাতা নয়। সবটাই বন্ধ। আচ্ছা, এবার আমরা একটু র্যাপিড ফায়ারে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চটজলদি উত্তর। ইয়েস। সিনেমা না টিভি? দুটোই রে। এরকম চুজ একটা করতে যদি বলছো? না, বাছতে না, না। হয়, নো। টিভি আমায় জায়গা দিয়েছে, সিনেমা করতে আমি ভালোবাসি। তো দুটোই ইম্পোর্টেন্ট। সাহসী না সংযমী? সংযমী। ওকে। দুটোই তো ইম্পোর্টেন্ট রে। দুটো অপোজিট দিলে তাও বুঝতাম। বল। কোনটা বেশি শক্তি দেয়, প্রশংসা না সমালোচনা? সমালোচনা। ওকে। এক শব্দে যদি নিজের পরিচয় বলা হয় কি হবে? এখন জিজ্ঞেস করলেই মা আসছে মাথায়। মা। আচ্ছা, মা হওয়া খুব সহজ না চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং। মাতৃত্ব কি তোমার শিল্পী জীবনকে অনেক সহজ করেছে? নট রিয়ালি। বাট আই এম হ্যাপি উইথ দিস প্রসেস। ওকে। যেকোনো সমালোচনা মোকাবিলা খুব সহজ না কঠিন? সহজ। সহজ। এতক্ষণে এত বকার পরের প্রশ্ন? বক করে গেলাম আমি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় সাহসীভাবে প্রকাশ্যে কথা বলা ঝুঁকিপূর্ণ নাকি খুব সাহসিকতার পরিচয়? অবশ্যই ঝুঁকিপূর্ণ কিন্তু সেটাই সাহসী কথার পরিচয়। হিরো বনাম খলনায়ক কোনটা প্রিয়? খলনায়ক। খলনায়ক প্রিয় তোমার? শ্রাবণ ওকে। ইন্টারেস্টিং না? আচ্ছা। নিজের জীবনে নিজের জন্য সবচেয়ে বড় আনন্দ কি? অভিনয় না পরিবার? এই রে! এটা বড় কঠিন প্রশ্ন যে। কি করে বলি বল দেখি? এইজন্যই তো বললাম বিভিন্ন নৌকোয় পা দিয়ে চলছি। মাকড়সার মতো অবস্থা। আমার যদি আরো ৪-৫ টা পা হতো বোধহয় ভালো হতো। না রে দুটোই ইম্পোর্টেন্ট আমি চুজ করতে পারব না। ওকে। সরি। এখনো পর্যন্ত করা সবথেকে প্রিয় চরিত্র কি? ফিরে তাকালে পাখি। কারণ পাখি ওই ক্যারেক্টারটা বড্ড মিষ্টি ছিল। আমি আর ওই মেয়েটা নেই। কিন্তু ওই চরিত্রটা যখন মাঝে মাঝে এখন YouTube এ খুলে দেখি, ভালো লাগে। ওকে। পছন্দের সহ অভিনেতা কে? আ অনেকে আছে। রনিদা আছে, অপুদা আছে, খরাজদা আছে, আ বিশ্বনাথ রয়েছে, কাঞ্চনদা আছে। দেখ সব আরো মানে কাকে ছেড়ে কাকে বলব? মানে এরা যারা মানে সূক্ষ্ম অভিনয় দিয়ে না মানে আর কি ভালো লাগে বলতো ব্যাটিংটা করলে বলটা করতে ভালো লাগে আরকি। একদম। মানে ঐরকম একটা অভিনয় করার জায়গা পাওয়া যায় ওদের সাথে অভিনয় করলে। ওকে। অম্বরীশের কথা বলতে ভুলে গেছি। অম্বরীশ আচ্ছা, আছে, আচ্ছা। প্রিয় পরিচালক কে? রাভি ওঝা নেই পৃথিবীতে। 'এক আকাশের নিচে' আবার আসবো ফিরে ডিরেক্টর। কারণ উনি আমার থেকে যে জিনিসগুলো আ করিয়ে নিতেন হুম, অ্যাজ হুম। অ্যান অ্যাক্টর সেটা তারপরে একমাত্র দুজনই পেরেছেন সেটা হলো শিবুদা আর নন্দিতাদি। ভীষণ প্রিসাইজ এবং সুন্দর করে বুঝিয়ে দিতেন এবং এই রিসেন্টলি একটা কাজ করেছি ওদের সঙ্গে। তৃপ্তি আসে মনে যখন ওদের সাথে কাজ করি। ওকে। অবসর সময়ে কি করতে ভালোবাসো? অবসর সময় পাই কোথায় রে? অবসর সময়টা হলো আমার রাত্রির ১১টা থেকে পৌনে ১২টা। পৌনে ১২টার পরে আমি মেডিটেট করতে খুব ভালোবাসি। ওকে। এছাড়া আমি গান শুনতে ভালোবাসি।
কিয়া আমায় হাঁ করে দেখে আমি প্রচুর পাগলের মতো নাচতে ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা। আর কিয়ার আমার ফেভারিট পাস টাইম বা পার্টি টাইম হলো বাচ্চাদের একটা সিনেমা চালিয়ে বসি আর আমরা হুম, পপকর্ন খাই। ওকে। নিউ কামারদের জন্য এই ইন্ডাস্ট্রি খুব ইজি না টাফ? এখন অনেক ইজি। এখন তো সোশ্যাল মিডিয়ায় ইফ ইউ ক্যান শো ইউর প্রেজেন্স ইউ ক্যান গেট আ রোল। মানে এখন ইট ইস ভেরি, ভেরি ইজি আমি বলব। কিন্তু আবার বলব এত ছেলেমেয়ে তো লাকটাও ম্যাটার করে। ট্রু। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাওয়ারনেস ইমপ্রুভিং না ইগনোরড? ইমপ্রুভিং হয়েও কি হবে? বল। হবে কিছু? তাও তোমার কি ফিল হয় ইমপ্রুভ করছে? হ্যাঁ, করলেও মানে কি হয় যার হ্যারাস হওয়ার হবে না, সেই ইনসিডেন্টে সে হ্যারাসড হবেই। একটা বাসে একজন লোক, একটা মহিলা উঠলো, মানে আমরাও ছোটবেলায় বাসে করে যখন ট্রাভেল করেছি, একজন লোকের বাজেভাবে চাউনিটাও তো হ্যারাসমেন্ট। একদম। তো সুতরাং এটাকে ইমপ্রুভ কি করে করবি? শুধু মেয়ের চাউনি বদলে তো আর ইমপ্রুভমেন্ট হয় না। তার শিক্ষাগত যোগ্যতা আমি বারবার শিক্ষা করে চলেছি। না, নো শিক্ষা। বাট ওই ভেতরের এলিমেন্টটাই তো খালি ওই জিনিস হয়ে গেছে। মানে কি একদম। বলবো আর? ঠিক। সেক্সুয়াল ক্রেভিং। এইটাকে মেয়েরা যে পণ্য নয় এটা তো বোঝানো দরকার। আরে ভাই তুই যেমন মানুষ এটাও তেমন মানুষ। ওই রেসপেক্টটাই তো নেই রে ভাই। ওই রেসপেক্টটা চাই। ওই রেসপেক্ট থাকলে দেখবি আমরা খুব মাথা উঁচু করে, আমি কালকেই একটা নতুন ল দেখলাম, ইরান না ইরাকের একটা নতুন ল পাস হয়েছে যে বর নাকি বিবাহিত বউকে ততক্ষণ পেটাতে পারে, নির্যাতন করতে পারে যতক্ষণ না তার হাড় ভাঙছে। হুম, হ্যাঁ, আমি এখন এই রিলসের দুনিয়ায় পৃথিবী আমাদের হাতের মুঠোয়। আমি এইটা পড়ার পর আমার মনে হলো যে আমরা কোন জেনারেশনে বসবাস করছি ভাই? স্ট্রেঞ্জ। হুম। আচ্ছা, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উন্নতি করছে না সংকটে? উন্নতি করবে দাঁড়া। করবে, বললাম হোপফুল। দেখ, যেকোনো বিজনেসের একটা গ্রাফ থাকে। সেই গ্রাফটা আস্তে উপরে ওঠে। তারপর একটা পয়েন্ট হয় তারপরে আর উপরে আর যেতে পারবে না। তারপর আবার নিচে নামে। তারপর আবার গ্রাফ উপরে ওঠে। সুতরাং ওই গ্রাফটা উপর-নিচ করতে থাকে। ঠিক আছে? তো গ্রাফটা উপর-নিচ করলে জানবি যদি নিচেও আসে আবার উপরে উঠবে। মানে তোমার কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, বাট তুমি হোপফুল। এখানে যে ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করছো, এখানে কি পারিশ্রমিক সমতা আছে না নেই? আছে, বেশ কিছু লোকজনের জন্যে আছে, আবার বেশ কিছু লোকজনের জন্যে নেই। কারণ এখানে আমাদের প্রবলেম হলো যেরকম গিল্ড রয়েছে বা আমাদের মানে যেকোনো ফেডারেশন রয়েছে, সেখানে কিছু মানুষের যারা ঘন্টা ধরে যারা ওয়েজেস পায়, তাদের যেমন মাইনে বাঁধা। তারা এই ওয়েজেস পাবে বাঁধা। বাকি আর্টিস্টদের ক্ষেত্রে যেটা হয়, সেখানে কোনো ক্যাটেগরি নেই। যে এর ২৬ বছর হয়ে গেছে একে এই টাকাটা দেওয়া হবে। আর এর ৫ বছর হয়েছে একে টাকাটা দেওয়া হবে। হতেই পারে যে ৫ বছর এসছে সে আমার থেকে বেশি টাকা পেল। আমি যে ২৬ আমার থেকে বেশি টাকা পেল। সুতরাং এই অ্যাটপার ব্যাপারটা কিন্তু ছেলে-মেয়ে বলে নয়। যেহেতু এটা নির্ভর করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর উপরে। ওকে। হ্যাঁ, যদি একজন নতুন হিরোইন এসে হঠাৎ করে ২ টো সিনেমা করে সে ভীষণ হিট সিনেমা দিতে আরম্ভ করে, তার পার ডে আমার থেকে ১০ গুণ হয়ে যেতেই পারে। অ্যান্ড ইউ কান্ট ডিমান্ড মোর দ্যান দ্যাট। কারণ ও তখন বিজনেস দিচ্ছে প্রোডিউসারকে। একদম। তো সেই হিসেবে দেখতে গেলে এটা কোনো ইলজিক্যাল নয়, তাই না? একজন শিল্পী হিসেবে সমাজ গড়ে তোলার জন্য দায়বদ্ধ তোমরা। কি বলবে? হ্যাঁ, অবশ্যই দায়বদ্ধতা আছে। তাই একটু যা আমরা করছি সেগুলো ভেবেচিন্তে করাটা ইটস বেটার। এবং কি মানুষকে দেখতে দিচ্ছি এবং কি আমি বলছি এবং এই জায়গায় স্বাধীনতা থাকা কিন্তু খুব দরকার। অনেক সময় হয়, আমি অনেক রিয়ালিটি শোতে আমি দেখেছি যে তারা আ সেই লাইনটা ক্রস করে গিয়ে কথা বলে। আবার অনেক রেডিও শোতেও আমি দেখেছি। দেখার পরে সেই আরজেকে আমি বলেও ছিলাম। যে তুমি যে এই ভাষায় কথা বলো আমার ছেলের তোমার এই রেকর্ডিং গুলো শুনতে দারুণ লাগে। বাট অ্যাজ আ প্যারেন্ট আই ডোন্ট এনকারেজ হিয়ারিং অল দিস থিংস। দিস ইজ টু, কি বলবো, এটা ওই লাইনটা ক্রস করে গেছে। হুম, হুম। ওই লাইনটা ক্রস করার জন্য আরো কিছু বয়স যাক। তাই না? একদম। তো ওই যেহেতু ওখানে সেন্সর নেই, তাই ওখানে অনেক সময় লাইনটা ক্রস করে কিন্তু এমনভাবে ক্রস করে সব বলল কিন্তু বলল না। যেমন আজকে আমি অনেক কিছু বললাম কিন্তু বলিনি। ব্যাপারটা অনেকটা তাই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে
আজকে আমি আগেই শুনে নিয়েছি তোমার শুটিং নেই, তবে মেয়ের জন্য হুম। অনেকটা সময় আজকে দেওয়া, তার মধ্যে থেকে কিছুটা সময় আমরা নিয়ে নিয়েছি গিয়ে আবার মেয়ের সঙ্গে, এবং মেয়েকে পড়ানো একটা বড় দায়িত্ব। তবে এরপরে একদিনকে চাইবো তুমি আর মেয়ে দুজনে মিলে না রে, আমাদের একটা আড্ডায় ক্ষমা আসো। কর আমায় মা। আসবে না? কারণ সে তো কথা বলতে হ্যাঁ, ভালোবাসে। আমি চাই না সে কথা বলুক। আর একটু বড় হতে দে, বুঝুক পৃথিবীটা কেমন, তারপর কথা বলুক। চিলড্রেন্স ডে তে পাওয়া যাবে তাকে, বেশ সুন্দর আমি চাই বাচ্চাদের না। মতো? আসবেই না? না, ওকে, ঠিক আছে। মাথা খারাপ হয়ে যাবে ছোট বয়স থেকেই। ক্যামেরার লাইট দেখতে, দেখতে। ওকে, আচ্ছা, লাস্টে যেটা আমি এখন হ্যাঁ, ভাবলাম জিজ্ঞেস করব। কি চাও? বড় হয়ে মেয়ে কি হবে? কিচ্ছু চাই না। মানুষ হোক। তাই জন্য নাম তো আনতে পারে না। আচ্ছা, আর ডাকনাম কিয়া? আমি কিয়া ডাকনাম নামটা কিয়া। ওর শুনেছি। ভালো নাম আনতে পারে না মানে অন্তেরকরণ, যা হুম, দিয়ে মনুষ্যত্ব তৈরি হয়। হুম, হুম। অনেক শুভেচ্ছা পুচকের জন্য, কিয়ার থ্যাংক ইউ, জন্য, থ্যাংক ইউ, এবং তুমি যেভাবে মানুষ করছো, মায়ের দেখানো পথ দিয়ে সেটা ওকে মানুষ করছো। আই হোপ, এবং আমরা সকলে জানি খুব ভালো হবে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। তবে এখানেই শেষ নয়, কারণ তোমার জন্য বাঞ্ছারামের তরফ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার আছে। বাহ! সেটা থ্যাংক ইউ। এটা বাঞ্ছারামের তরফ থেকে। মোস্ট ওয়েলকাম। আর এটা একটা ছোট্ট গিফট বেবি আর্টিস্টের তরফ থেকে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আজকে কনিনিকার সঙ্গে আমার এই আড্ডা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, সেটা অবশ্যই ফলো করবেন, লাইক করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।